নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প তখন তোমার 21 বছর বোধ হয়। কলমে দেবিকা সাহা। একটা নিউজ পেপার নিয়ে বসার ঘরে সোফাটার উপর বসলো সৌম্য। দু একবার খবরের কাগজটা উল্টাতেই খেয়াল হলো আজ সকালের রান্নাটা ওকে করতে হবে। রান্নার দিদি দুদিন ছুটি নিয়েছেন। কথাটা মনে হতেই পেপারটা রেখে রান্নাঘরের দিকে এগিয়ে গেল সৌম্য। এই রান্নার ব্যাপারে সৌম্য খুব একটা পারদর্শী না হলেও রান্নাটা মন্দ করে না। সবজিগুলো ধুয়ে নিয়ে কাটতে আরম্ভ করলো। তবে ইতিমধ্যেই দরজার বেলটা বেজে ওঠায় গেটের দিকে এগিয়ে এলো ছেলেটা। এই সকাল 10টার সময় ঋদ্ধিকে নিজের ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা অবাক হলো ছেলেটা। আরও বেশি অবাক হলো ঋদ্ধির আজকের রূপটা দেখে। গোলাপি রঙের চুড়িদারের সঙ্গে হালকা গয়না, চুলটা এক সাইডে বিনুনি করা। এ তো এখনের ঋদ্ধি নয়, এই ঋদ্ধি তো সৌম্যর চিরচেনার সেই মেয়েটা। এভাবে অবাক হয়ে তাকিয়ে থাকার কিছু হয়নি, এটা আমি। ঋদ্ধির কথাটাতে একটু অস্বস্তিতেই পড়ল সৌম্য। এতটা বেহিসাবি একটা কথা বলে উঠবে সে তা ভাবতে পারেনি ছেলেটা। তুই আজ আবার এখানে? সৌম্যর এই প্রশ্নটা খুব একটা পাত্তা দিল না ঋদ্ধি। সৌম্যর প্রশ্নটাকে প্রশ্ন হিসাবে রেখেই ও ঘরের দিকে এগিয়ে গেল। আসার সময় আমার স্কুটিটাকে গ্যারেজে করে রেখে এসো তো। ওভাবে বাইরে থাকলে যদি চুরি হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে একটা নতুন স্কুটি কিনে দিতে হবে। ঋদ্ধির মুখ থেকে এরকম একটা অর্ডার শুনে আরও একটু হকচকিয়ে গেল ছেলেটা। প্রায় মিনিট 5 পর গাড়িটা গ্যারেজে রেখে যখন ঘরে এলো তখন নিজের ঘরটা দেখে নিজেই চিনে উঠতে পারছিল না ছেলেটা। এইটুকু সময়ের মধ্যে ঘরটাকে এত সুন্দর করে গুছিয়ে দিয়েছে মেয়েটা। শুধু তাই নয়, ডাইনিং টেবিলের ওপর সবজির ঝুড়িটাও গুছিয়ে রাখা। দেখে তো মনে হচ্ছে এগুলোকে নিয়েও কোনো প্ল্যান আছে ম্যাডামের। ও, তুমি এসে গেছো? আচ্ছা শোনো, বাজারে যেতে হবে তোমাকে একটু। সত্যি বাবা, এই জন্যই সবাই বলে যে ছেলেদের হাতে রান্নাঘর ছাড়তে নেই। ম্যাগির প্যাকেটে আর ডিম ছাড়া কিছু একটা খুঁজে পেলাম না যেটা দিয়ে কিছু বানানো যায়। কেন, পাউরুটি তো আছে। ওয়াও, ভাগ্যিস তুমি বললে, না হলে তো আমি জানতেই পারতাম না। কি ভালো না ব্যাপারটা, ডিম পাউরুটি আর ম্যাগির সংসার। দেখো, এতদিন যা করে এসেছো সেটা এখন শেষ। এখন থেকে আমি যেটা বলবো সেটাই হবে। কথাটা বলে উল্টো দিকে ফিরে চলে যেতে যাচ্ছিল ঋদ্ধি, কিন্তু দাঁড়িয়ে পড়ল সৌম্যর একটা কথা শুনে। কেন করছিস এসব ঋদ্ধি? মিথ্যে মায়ায় কেন বাঁচছিস? সেই তো একা একাই আমাকে নিজেই সামলাতে হবে। তাই অভ্যাসটা বরং যেমন আছে তেমনটাই থাকতে দে না। এক দৃষ্টিতে ঋদ্ধির দিকে তাকিয়ে কথাটা বলে উঠল সৌম্য। সৌম্যর কথাটার মধ্যে এতটা দৃঢ়তা ছিল যে এই প্রশ্নটাকে উপেক্ষা করার মতো ক্ষমতা ঋদ্ধির ছিল না। আমি তো কখনো মিথ্যে মায়ায় জড়াতে চাইনি, ছেড়ে যেতেও চাইনি। না চাইতেও কথাটা কেমন যেন স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো ঋদ্ধির মুখ থেকে। তবে এই কথার প্রত্যুত্তরে অদ্ভুতভাবে এই ছেলেটা কিছু বলল না, একটু হাসলো যেন। হয়তো আজকাল নিজের হয়ে কথা বলাই ছেড়ে দিয়েছ। কি হবে এত এক্সপ্লেন করে? হয়তো সবটাকে এক প্রকার নিজের করা দোষ হিসাবে মেনে নিয়েছেন। আচ্ছা, এত কথাই হচ্ছেই বা কেন? আমরা আজকে এখানে কাজ আছে আর সেটাই তো আমি করছি। এর মধ্যে এসব কথা আমি শুনতেও চাই না। আমি একটা লিস্ট করে দিচ্ছি, তুমি লিস্টটা নিয়ে বাজারে যাবে। ব্যাস, একটু দাঁড়াও, আমি আসছি। কথাটা বলে আরও 1 মিনিটও অপেক্ষা করল না ঋদ্ধি। নিজের ওপর ঋদ্ধির এরকম জোর খাটানো দেখে কেমন একটা অবাক চোখে মেয়েটার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল সৌম্য। ইস, ঘরের কি অবস্থা! এরকম ঘরে থাকে কি করে কে জানে। এদিকে জামা কাপড় ছড়িয়ে আছে তো এদিকে বই খাতা। দেখো, ল্যাপটপটাও নাকি বন্ধ করা নেই। অংশুর খেলনাগুলো এদিক ওদিক ছড়িয়ে, উফ! এই জন্যই বলে ছেলেদের দ্বারা আর যাই হোক ঘর গোছানো কাজটা সম্ভব নয়। সৌম্য ঘরের বেহাল অবস্থা দেখে ঋদ্ধির মাথায় হাত। আসলে সৌম্য বাজারে বেরোনোর পর ওটুকু সময় ঋদ্ধি ভেবেছিল ঘরটাকে একটু গোছাবে, কিন্তু ঘর গোছাতে এসে এরকম একটা অবস্থা দেখে ওর সত্যিই করুণ অবস্থা হয়। কি আর করার। চলো ঋদ্ধি, কোমর বেঁধে লেগে পড়ো ঘরটাকে একটু দেখার মতো অবস্থায় ফিরিয়ে আনার জন্য। কথাটা মনে মনে ভেবে নিয়েই কাজে লেগে পড়ল মেয়েটা। কথায় বলে সময় নাকি সব সমস্যার সমাধান। আদতেও কি হয় তাই?
অন্তত ঋদ্ধির আজকের পরিস্থিতিটা তো তাই। সৌম্যর পড়ার টেবিলটা গোছাতে গিয়ে একটা ডায়েরির দিকে চোখ পড়ল ঋদ্ধির। এটা তো সেই ডায়েরিটা যেটা সৌম্যদার কাছে সবসময় থাকতো, আর যে ডায়েরিটাকে সে কোনোদিনও কাটছাড়া করতো না। আমি তার কাছে কতদিন কত রকমভাবে আবদার করেছি এই ডায়েরিটা একবার আমাকে দেখানোর জন্য, কিন্তু না, এই ডায়েরিটা সে কোনোদিনই আমাকে একবারের জন্য দেয়নি। শুধু কি আমাকে, কোনোদিন কাউকে সে তার নিজস্ব সম্পদটা হস্তান্তর করেনি। আজ কেন জানি না ঋদ্ধির খুব লোভ হলো ডায়েরিটা একবার পড়ার জন্য। আজ তো আবার ডায়েরির মালিকও পাশে নেই। একবার যদি ঋদ্ধি একটু সময়ের জন্য ডায়েরিটা হাতে নিয়ে পাতাগুলো উল্টে দেখে, তাহলে কি এমন হবে? ডায়েরির মালিক থোড়ি না জানতে পারছে। ঋদ্ধি জানে এটা হয়তো ভুল, না বলে কারো জিনিসে হাত দেওয়াটাও অন্যায়, কিন্তু আজ যেন বারবার এই ভুল কাজটা, এই অন্যায় কাজটাই করতে ইচ্ছে করছে। হোক না কিছু ভুল, কিছু অন্যায়, কিছু ভুলের হিসাব না করাই ভালো। থাকুক না তারা বেহিসাবিভাবে। কথাগুলো একবার ভেবে নিয়েই প্রয়োজনের তুলনায় একটু বেশি সাহস দেখিয়ে সৌম্যর সযত্নে নিজের কাছে গুছিয়ে রাখা নিজস্ব ডায়েরিটার দিকে হাত বাড়ালো ঋদ্ধি। একটা গভীর উৎকণ্ঠা আর অমোঘ আকর্ষণেই ডায়েরির প্রথম পাতাটা খুলল। খুব অদ্ভুতভাবেই প্রথম পাতাটার লেখা লাইনগুলো দেখে ঋদ্ধি কেমন যেন চমকে উঠল। এই লাইনগুলো যে ওর বড্ড চেনা। আরে, এটা তো ওর লেখা কয়েকটা শব্দের সমাহার। অনেকগুলো বছর আগে জীবনে প্রথম ভালোবাসাকে উৎসর্গ করে এলোমেলোভাবে শব্দগুচ্ছকে ছন্দের বাঁধনে বাঁধতে চেয়েছিল মেয়েটা। পেরেছিল কিনা সেটা আদতে প্রশ্ন সাপেক্ষ। শব্দগুলো খানিকটা এরকম: বুকটা কেমন যেন দুরু দুরু, মনটা ভাসছে হাওয়ায় হাওয়ায়, তোমার মুখের দিকে তাকিয়েই জড়িয়েছে অদ্ভুত এক মায়ায়, বোকার মতো তাকিয়ে আছি তোমার ওই চোখের দিকে হায়, শুধু আমার কথাগুলোই নয়, আমি যেন হারিয়ে যাচ্ছি প্রায়। তখন তোমার 21 বছর বোধ হয়, আমি তখন অষ্টাদশের সময়। লেখাটা পড়তে পড়তে কোনো এক কালবৈশাখী সন্ধ্যায় আর জানলার পাশে ওই চেয়ারটায় বসে বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার দিনটাতে হারিয়ে গিয়েছিল ঋদ্ধি। রান্নাঘর থেকে প্রেশার কুকারের সিটিটা পড়ার কল্পনা ভুলে বাস্তবে ফিরে এলো মেয়েটা। একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ঘড়ির কাঁটা বেশ অনেকটাই এড়িয়েছে। সৌম্যর ফিরে আসার সময়ও হয়তো হয়ে গেছে। তাই আর দেরি না করে চটপট পৃষ্ঠাটা উল্টালো। পরের পৃষ্ঠাটা অন্যরকমভাবে সুন্দর। সেখানে লেখাগুলো অবশ্য সৌম্যর, যার ছবি আমার হৃদয়ের হাহাকারে থাকে, যার ছবি শুধু ভালোবাসায় নয়, আমার সমস্ত বেদনায় থাকে, যে আমার কল্পনার মোহিনী, যে আমার রোজের দিনের সোহিনী, উষ্ণ পরশের স্পন্দনে যাকে খুঁজেছি বারবার মননে আর শরীরে, প্রতিটা অনুভূতিতে, যার সঙ্গে আমার একান্ত নিজস্ব সংসার। বিচ্ছেদের আগুনে প্রতিনিয়ত পুড়ে নিজেকে হারিয়ে ফেলেছি আবারও আবার। সেই যন্ত্রণা মেটাতেই প্রতিটা মুহূর্তে তাকে শক্ত করে জড়িয়ে ধরেছি বারংবার। তাকে, হ্যাঁ তাকে। এরকম একটা লেখা দেখে ঋতিক খানিকটা স্তব্ধ। কথাগুলো প্রত্যেকটা শব্দের মাঝে যে অনুভূতিগুলো লুকিয়ে আছে, প্রত্যেকটা শব্দ পেনের ছোঁয়া আর মনের কথা পড়তে পড়তেই কতটা যন্ত্রণা, হাহাকার আর উপলব্ধি লুকিয়ে আছে, সেটা যেন খুবভাবে নিজের সাথে মিলিয়ে নিতে পারছে মেয়েটা। অজান্তেই কখন যে চোখ থেকে দুফোঁটা জল ডায়েরির পাতাটায় গিয়ে পড়েছে সেটা আর খেয়াল করেনি। এই চোখের জলগুলো না বড়ই অবাধ্য, কিছুতেই না কথা শুনতে চায় না, সব সময় নিজের ইচ্ছেতে চলে। তবে মাঝে মাঝে না এই অবাধ্যতাটাও বেশ ভালো লাগে। বেশি বাধ্য হয়ে জীবনকে মনোটোনাস ছাড়া আর খুব বেশি গিফট মনে হয় দেওয়া যায় না। ঋদ্ধির এসব ভাবনার মধ্যেই দরজার বেলটা হঠাৎ বেজে উঠল। আওয়াজটা শুনে খুব একটা অবাক হলো না মেয়েটা। একটা দীর্ঘশ্বাস ফেলে একটু হেসে খুব সন্তর্পণে ডায়েরিটাকে বন্ধ করে ওটাকে যথাস্থানে রেখে দিল। অনেকটা কষ্ট পেয়েছি, তবে আর বেশি দিন না। আমি আমাদেরকে ভালো রাখবই, আমাদেরকে আমাদের করবই, আমরা আমাদের জন্য আমাদের হয়ে একসাথে থাকবে। কথাগুলো মনে মনে ভেবে নিয়ে দরজাটার দিকে এগিয়ে গেল। আজকে সৌম্যর ঘরের রূপটা একেবারেই নতুন। যেরকম একটা ঘরের স্বপ্ন সৌম্য রোজ দেখে, আজ যেন পাতাঝরা বৃষ্টির মাঝে এক ঝলক রোদের মতো একদম আচমকায় সৌম্যর স্বপ্নটা সত্যি হয়ে গেছে। তার মনে হয় শুধু ও নয়, ওর সাথে জেগে থাকা ওর বন্ধু,
রাতের আকাশে ওই তারাগুলো সৌম্যর হয়ে স্বপ্নটাই দেখে প্রতিদিন, এই প্রেটাই করে প্রতিটা মুহূর্তে। এক দৃষ্টিতে ঋদ্ধির দিকে তাকিয়ে আছে ও। একদম পাকা কিন্নি লাগছে যেন। কি মন দিয়ে রান্না করছে দেখো। এই মেয়েই নাকি কোনো এক সময় বলতো যে ওর দ্বারা এসব রান্না বান্না হবে না। কে বলবে? এই মেয়ে সেই মেয়ে। মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রাখা মশলাগুলো হাত দিয়ে তুলে বাটিতে রাখার সময় অগোছালো চুলের অত্যাচারে কখন যে হাতে লেগে থাকা কিছু মশলার স্থান ওই সুন্দর কপালে হয়েছে, সেটা আশা করি কর্তৃপক্ষ খেয়াল করেনি ইতিমধ্যে। আর খেয়াল করবেনই বা কীভাবে? তিনি তো এখন চিলি চিকেনটা যেন ডেলিসিয়াস হয় এই প্রচেষ্টাতে ব্যস্ত। টক দইটা ফেটিয়ে চিকেনটা ম্যারিনেট করার ব্যস্ততায় কাঁধে সুন্দর করে সাজিয়ে রাখা ওড়নাটা কখন যে স্থানচ্যুত হয়েছে সে খেয়াল আপাতত রাঁধুনির নেই। তিনি এখন রান্নার খুঁটিনাটি নিয়ে ব্যস্ত। কি একটা মনে হতে একটা অমোঘ আকর্ষণীয় মেয়েটার দিকে এগিয়ে গেল সৌম্য। দৃষ্টিটাও এখন খুব করে সখ্যতা করছে যে এক পলকও সরছে না, বরং একটা গভীর টানে। উৎকণ্ঠায় ভরা আকর্ষণের সঙ্গে নিজস্ব পর্যবেক্ষণও এখন ব্যস্ত সে। না, মোটামুটি গোছানো হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করতে হবে। কথাটা মনে হতে ইন্ডাকশানের ওপর কড়াইটা বসালো। তেলটা ঢালতে যাওয়ার আগেই একটা হ্যাঁচকা টানে খানিকটা চমকে গেল মেয়েটা। ওর একটা হাত সৌম্যর হাতে বন্দি, সৌম্যর চোখ দুটোর ওই গভীর দৃষ্টি ওর চোখেই নিবদ্ধ। ছেলেটার ঠোঁটের কোণায় কেমন যেন একটা অদ্ভুত ঘোর লাগা স্নিগ্ধতা। অপর হাতটা হয়ে ইন্ডাকশনের সুইচটা অফ করলো। তারপর ঋদ্ধিকে আরও অবাক করে দিয়ে ওর কোমরটা শক্ত করে চেপে ধরল। ঘটনার আকস্মিকতায় ভীষণভাবে অবাক ঋদ্ধি। এরকম ছোঁয়ায় সম্মুখীন সেই কবে যে হয়েছিল তা তো এখন স্মৃতির পাতায়। অকাল শ্রাবণের মতো হঠাৎই একরকম পুরুষালী স্পর্শ পেয়ে থরথর করে কেঁপে উঠল ঋদ্ধির পুরো শরীরটা। আবারও অবাক করে দিয়ে সৌম্যর একটা হাত ঋদ্ধির হাতটা থেকে ছাড়িয়ে ওর কপালে রাখলো। তারপর খুব যত্ন করে কপালে লেগে থাকা দাগটা মুছিয়ে দিল। স্রোতস্বিনী প্রবাহিনী নিজ তালে নিজ ছন্দেই বিরাজমান। তেমনি হয়তো কিছু কিছু মুহূর্ত নিজ ছন্দেই নিজ আবেগেই নিজস্ব ভালো লাগাতেই তৈরি হয়। উথাল পাথাল সমুদ্র স্রোতের মতো হঠাৎ করে ঋদ্ধিকে অদ্ভুত রকমভাবে ওর কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিল সৌম্য। কথায় বলে বিচ্ছেদই হয়তো ভালোবাসার পুনর্জীবন ঘটায়। হয়তো তাই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে